হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তৌফিকুর রহমান, চলশিখির পক্ষ থেকে। আজকে পৌরনীতি সুশাসন ক্লাস তোমাদেরকে আগে জানিয়ে রেখেছিলাম। ক্লাস আমরা শুরু করি। আজকে মোটামুটি অনেক পড়া আছে, একটু বুঝতে হবে। দেখো, চতুর্থ অধ্যায় তোমাদের মধ্যে একটু সমস্যা আছে। কোথায় সমস্যা আছে? তোমরা চতুর্থ অধ্যায়টাকে একটু গুলিয়ে ফেলছো। চতুর্থ অধ্যায় কিন্তু আংশিক, ঠিক আছে? আমরা ক্লাসে ফিরি, এখন ক্লাসে মনোযোগ দাও সবাই। চতুর্থ অধ্যায় কি আংশিক। কেন আংশিক? কারণ আমরা কি শর্ট সিলেবাস পড়তেছি আমরা, ঠিক আছে? শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসের আওতাভুক্ত আমাদের যে সংবিধানের যে সংশোধনীগুলো আছে এগুলো কিন্তু শর্ট সিলেবাসের আওতাভুক্ত না, ঠিক আছে? আংশিক কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? আজকে আমরা জানবো হচ্ছে পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম কি? বাংলাদেশের সংবিধান। দেখো, সংবিধান বলতে কি বোঝায়? সংবিধান বলতে একটা শব্দ বোঝায়, সেটা হচ্ছে কি দলিল। দেখো, তোমার যদি একটা জমি থাকে, ধরো এটা হচ্ছে তোমার জমি, সেই জমিটা তোমার কি না সেটা নির্ণয় করার জন্য কি করতে হয়? একটা দলিল আছে, ঠিক আছে? সরকার তোমাকে একটা দলিল করার রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেয়। এই দলিল যদি তোমার নামে থাকে তাহলে কি হবে? এই জমিটা তোমার, এটা হচ্ছে সরকার তাহলে স্বীকৃত হবে। কি হবে? স্বীকৃত। যদি দলিলটা তোমার না হয় তাহলে কি হচ্ছে? স্বীকৃতি পাচ্ছে না। তবে দলিলের মধ্যে কি কি আছে? তোমার যে জমিটা আছে, জমিটার আয়তন আছে, তোমার জমিটা কি লিগেল নাকি ইললিগেল সেটার উপস্থিতি আছে, এই সব কিছু মিলে, তাই না, একটা ডকুমেন্ট। তো একটা রাষ্ট্র যখন স্বাধীন হয়ে গেল, যখন কি হয়ে গেল? স্বাধীন হয়ে গেল। স্বাধীন হলে কি হয়? স্বাধীন হলে তার কি একটা দলিলের প্রয়োজন হয়। দেখো, দেশটা কিভাবে চলবে? যে কেউ কি দেশ চালাতে পারবে? না, যে কেউ দেশ চালাতে পারবে না। যে কেউ কি সবগুলা মন্ত্রণালয় নিতে পারবে? একজন কি ধরো 20-30টা মন্ত্রণালয় নিতে পারবে? না, নিতে পারবে না। সবার জন্য কি স্পেসিফিক আলাদা আলাদা করে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আবার দেখো, কেউ যদি অপরাধ করে তার অপরাধের শাস্তি দিতে হয়েছে, তো শাস্তিটা কিভাবে দেওয়া হবে? এটার জন্য কি একটা লিখিত দলিলের প্রয়োজন আছে। আচ্ছা, তারপরে কি? আচ্ছা, দেশে কি একজনই সরকার প্রধান থাকবে নাকি দুইজন সরকার প্রধান থাকতে পারে? দেশে তোমার এলাকায় কি এমপি থাকতে পারে নাকি এমপি থাকতে পারে না? বা এমপিকে আমরা সাধারণ অর্থে কি বলবো? সাংসদ বলবো, ঠিক আছে? যারা আমাদের নির্ধারণ করি আমরা, প্রতিনিধি নির্ধারণ, সাংসদ। এই সাংসদ কয়জন থাকতে পারে? সব কিছু মোট কথা হচ্ছে বাংলাদেশ চলার বা যে কোনো একটি দেশ চলার যে নিয়ম নীতিগুলো আছে, দলিলটা আছে, সেটাকে কি বলা হচ্ছে? সংবিধান বলা হচ্ছে, ঠিক আছে? সংবিধানের সংজ্ঞাটা অনেক গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা, ঠিক আছে? সংবিধান অধ্যায়টা গুরুত্বপূর্ণ কারণ এখানে আংশিক আছে, তবে আংশিক থেকেও এখানে প্রশ্ন আসবে তোমাদের, কারণ তোমাদের অধ্যায় কম। অধ্যায় কম হওয়ার ফলে কি? অধ্যায় কম হওয়ার ফলে হচ্ছে কি, যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে তোমাদের কি প্রশ্ন আসা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, প্রথমে একটা কথা লেখা আছে, সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত। কি লেখা আছে? সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত বিধিবিধানের সমষ্টি। দেখো, একটু আগে যেটা বললাম তোমাদের যে দেশ পরিচালনার জন্য দলিল প্রয়োজন, কিন্তু দেখো এখানে দুইটা কথা আসছে। কি দুইটা কথা আসছে? একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে কি অলিখিত। এখন লিখিত অলিখিতটা কি? দেখো, কোনো কোনো ক্ষেত্রে কি নিয়ম কানুনটা লিখিত অবস্থায় থাকে, মানে রাষ্ট্র যে চলছে এই চলাটা লিখিত অবস্থায় থাকে। কোনো কোনো দেশে কি করে, তারা লিখিত অবস্থায় রাখে আবার রাখে না। তারা কি প্রথা বা আইন যেটা পূর্ব থেকে চলে আসছে সেটাকে অনুসরণ করে। তারা মনে করে কি এটা লেখার কোনো প্রয়োজন নাই। এটাই বলা হয়েছে যে সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত বিধিবিধানের সমষ্টি। তার মানে কি নিয়ম কানুনের সমষ্টি। একটি রাষ্ট্রের সংবিধানে শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার ও কর্তব্য এবং উভয়ের সম্পর্কের প্রকৃতি সুস্পষ্টরূপে লেখা থাকে। দেখো, এই কথার অর্থে কী বোঝানো হয়েছে? প্রথমে বলা হয়েছে একটি রাষ্ট্রের সংবিধানে শাসকের ক্ষমতা। শাসক মানে আমরা কাদের বোঝানো হচ্ছে? ধরো ছোট করে অর্থে যদি বলি, তোমার এলাকার জন্য একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে। সে উপজেলা নির্বাহী কর্মকর্তা কি? উপজেলার প্রধান। তিনি কি আমাদের উপজেলার একজন শাসক। শাসক কিন্তু নেগেটিভ অর্থ না, শাসক হচ্ছে একটা পজিটিভ অর্থ। শাসক মানে পরিচালনা করতেছে যিনি, ঠিক আছে? সাধারণ অর্থ ধরে তার কতটুকু ক্ষমতা থাকতে পারে বা তিনি কতটুকু ক্ষমতার অধিকার লাভ করতে পারে সেটার উল্লেখ থাকবে।
শাসিতের অধিকার মানে যাদেরকে শাসন করা হচ্ছে, আমরা হচ্ছে শাসিত, তাদের অধিকার, কর্তব্য, অধিকার এবং কর্তব্য এখানে রিলেটেড, এবং উভয়ের সম্পর্কের প্রকৃতি, তাদের মধ্যে উভয়ের সম্পর্কটা কীরকম হবে, কম্বিনেশনটা কীরকম হবে, এটা সুস্পষ্ট রূপে লেখা থাকবে কোথায়? সংবিধানে লেখা থাকবে। কোথায়? সংবিধানে লেখা থাকবে। এখন দেখো এখানে লিখিত কথাটা আসছে, এখন একটু আমাদের সংবিধানটা কেমন সেটা আমরা এখন জানা শুরু করব। দেখো এখানে কথা হচ্ছে লিখিত না অলিখিত, এই ভিত্তিতে সংবিধান দুই প্রকার। দেখো একটা এমসিকিউ কিন্তু এখানে আমরা পাইছি অলরেডি। কি এমসিকিউ সেটা? লিখিত বা অলিখিত, এটাকে এমসিকিউতে রূপান্তর করতে যদি পারি তাহলে কি হবে, যে সংবিধানের ভিত্তিপ্রস্তর হিসেবে কয় প্রকার হয়ে থাকে, বা সংবিধানের ভিত্তি কয়টি, বা লেখার ভিত্তি কয়টি, তখন তোমার বলতে হবে কি আমাদের লেখার ভিত্তি হচ্ছে দুইটি, যথা কি লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। তাহলে এটা কি বোঝানো যাচ্ছে, যে সংবিধানের প্রকার, সংবিধানের কি প্রকার, সংবিধানের প্রকার হচ্ছে দুইটা, একটা হচ্ছে লিখিত, আরেকটা হচ্ছে কি অলিখিত। সংশোধন পদ্ধতির ভিত্তিতে সংবিধান দুই প্রকার, এক হচ্ছে কি সুপরিবর্তনীয়, এক হচ্ছে কি দুষ্পরিবর্তনীয়। দেখো এখানে প্রথম শব্দটা কি, সুপরিবর্তনীয়। সুপরিবর্তনীয় মানে এখানে কি বোঝানো হয়েছে, সহজে পরিবর্তনীয়। সুপরিবর্তন মানে কি সহজে পরিবর্তনীয়। আরেকটা শব্দ লেখা আছে দুষ, এখানে দুষ বলতে কি বোঝানো হয়েছে, জটিল। দুষ বলতে কি বোঝানো হয়েছে, এখানে জটিল বোঝানো হয়েছে। তাহলে দেখো সংবিধানের বৈশিষ্ট্য, দেখো সংবিধান সংশোধন মানে কি, সংশোধন মানে যদি বর্তমান প্রেক্ষাপটের আলোকে কোনো নিয়ম বা নীতি বা কোনো আইন পরিবর্তনের প্রয়োজন পড়ে, পরিমার্জনের প্রয়োজন পড়ে, এইগুলো করার জন্য তো সংশোধন করতে হবে, তাই না? তার তো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোর মধ্যে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সুপরিবর্তনীয় যা খুব সহজে পরিবর্তন করা যায়, আর একটা হচ্ছে কি দুষ্পরিবর্তনীয়। এখন দুষ্পরিবর্তনীয়টা একটু ঝামেলাকর, বাংলাদেশের সংবিধান হচ্ছে কি দুষ্পরিবর্তনীয়, তার মানে কি সহজে পরিবর্তন করা যায় না, তবে কি পরিবর্তন করা যায়। ঠিক আছে, এখন আমরা আসবো বাংলাদেশের যে একটা সংবিধান আছে, এই বাংলাদেশের সংবিধানের যে প্রণয়ন হয়েছে তার ইতিহাস পড়তে হবে আমাদের। ঠিক আছে, কি পড়তে হবে? বাংলাদেশের সংবিধানের ইতিহাস। চলো শুরু করা যাক তাহলে। পটভূমি, 22 ডিসেম্বর শেখ মুজিবুরস্থ স্বাধীন বাংলাদেশ সরকার ঢাকায় এসে শাসন ক্ষমতা গ্রহণ করে। কি করে? শাসন ক্ষমতা গ্রহণ করে। কত তারিখে? 22 ডিসেম্বর 1972। 1971 সালের 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী দেশ শাসিত হতে থাকে। কত সালের দেশ শাসিত হতে থাকে? কি অনুযায়ী? 1971 সালের কত? 10 এপ্রিল অনুযায়ী। কার ভিত্তিতে? স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে দেশ শাসন হতে শুরু করে। 1972 সালের 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে কারাগার থেকে মুক্তি লাভ করে দেশে আসেন। কারাগার থেকে মুক্তি লাভ করে দেশে আসেন। দেশে ফেরার পর তিনি কাল বিলম্ব না করে সংবিধান প্রণয়নে মনোনিবেশ করো। দেখো এই কথাটা একটু ব্যাখ্যা করতে হবে। কি জন্য ব্যাখ্যা করতে হবে? সহজ কথায় যদি বলি, দেশে ফেরার পর তিনি কি করছে? কাল বিলম্ব না করে সংবিধান প্রণয়ন করতে বলছে। দেখো একটা দেশ স্বাধীন হওয়ার পর তার সর্বোচ্চ প্রয়োজন কি? রাষ্ট্র পরিচালনার দলিল। ঠিক আছে, এই দলিল যদি না থাকে তাহলে কি সংবিধান বা দেশ পরিচালনা করতে অবশ্যই সমস্যা হবে। এই জন্য বঙ্গবন্ধু তৎকালীন সময় মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিল। তো তিনি দেশে আসার পরে সর্বোত্তম নেতা হিসেবে বা সর্বোচ্চ নেতা হিসেবে সর্বপ্রথম কি করছে? সংবিধান প্রণয়নে মনোযোগী হয়েছে। ঠিক আছে, 1972 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করে। কত তারিখে? দেখো গুরুত্বপূর্ণ নৈবেত্তিক কিন্তু এটা। তিনি স্বদেশ প্রত্যাবর্তন করে কয় তারিখে? এটা হচ্ছে প্রথম কথা। স্বদেশ প্রত্যাবর্তন করে কয় তারিখে? স্বদেশ প্রত্যাবর্তন হয় হচ্ছে 1972 সালের 10 জানুয়ারি। 1972 সালের 10 জানুয়ারি। আর তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে অস্থায়ী সংবিধান আদেশ কবে জারি করে? দেখো সংবিধান আদেশ যেটা লিখিত হয়ে গেছে গণপরিষদে সেটা কিন্তু নৈবর্তিক সবার জানা আছে। ঠিক আছে, তবে অস্থায়ী সংবিধান আদেশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এটা মাথায় রাখতে হবে। কত তারিখে? 11 জানুয়ারি।
11 জানুয়ারি। 10 তারিখ দেশে ফিরছেন, 11 তারিখেই অস্থায়ী সংবিধানাদেশ জারি করছে। 1971 সালে 10 এপ্রিলে স্বাধীনতার ঘোষণাপত্র দ্বারা যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল তার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। এখন দেখো এখানে দুইটা নৈর্ব্যক্তিক আছে। কি দুইটা নৈর্ব্যক্তিক আছে? প্রথমত হচ্ছে 1971 সালের 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষণা করা হয়। কবে? 1971 সালে। কি ঘোষণা করা হয়? স্বাধীনতার ঘোষণাপত্র। ঠিক আছে। তো তখন কি করছিল? রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, তার মানে কি দেশের সর্বময় ক্ষমতার উৎস কে ছিল? রাষ্ট্রপতি ছিল। তবে তার পরিবর্তে ঘোষণা করা হয় কবে? 11 জানুয়ারি ঘোষণা করা হয় যে আমরা এখন সংসদীয় গণতন্ত্র, তার মানে কি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী হবে, নামমাত্র রাষ্ট্রপতি হবে। এই ক্ষমতার ভিত্তিতে কি নতুন সংসদ প্রণয়ন করা হবে বা নতুন সংবিধান প্রণয়ন করা হবে। দেখো কি লেখা আছে। আমরা এখন সংবিধান প্রণয়নের দিকে মনোযোগ দেব। এখানে গুরুত্ব দিবা, কারণ এখানে অনেকগুলো নৈর্ব্যক্তিক আছে যেগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো। ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড কনস্টিটিউশন মেকিং, তার মানে কি সংবিধান প্রণয়ন করা। ঠিক আছে, খসড়া থেকে সংবিধান প্রণয়ন। একটি সংবিধান প্রণয়ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য 1972 সালে 23 মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়। দেখো প্রথম নৈর্ব্যক্তিক কত সালে গণপরিষদ আদেশ জারি করা হয়? কত সালে গণপরিষদ আদেশ জারি করা হয়? 1972 সালের 23 মার্চ। ঠিক আছে, এই আদেশে 1971 সালের 26শে মার্চ থেকে কার্যকর হবে বলে ঘোষণা দেয়। কবে থেকে কার্যকর হবে সেটা? গণপরিষদ আদেশ কবে থেকে কার্যকর হবে? দেখো 26 মার্চ থেকে ঘোষণা করা হচ্ছে। কবে? 23 মার্চ থেকে। কার্যকর কবে? 26শে মার্চ। 1970 সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয় কতজন? 469 জন। তোমাদের পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ 2 অধ্যায়ে এটা পড়াই দিছি। ঠিক আছে, ক্লাসগুলো আবার দেখে নিবা। 469 জন সদস্যদের মধ্যে জাতীয় পরিষদে 169 জন, প্রাদেশিক পরিষদে 300 জন। এই মিলে হচ্ছে কত? 469 জনের মধ্যে 403 জন নিয়ে গণপরিষদ গঠন করা হয়। দেখো গণপরিষদের সদস্য সংখ্যা কত? 403 জন। ঠিক আছে, 469 জন না, ফাইনাল যেটা ছিল সেটা ছিল হচ্ছে 403 জন। এটা গুরুত্বপূর্ণ। দেখো কেননা 469 জন সদস্যদের মধ্যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় নিহত হয়েছিল কতজন? 12 জন। 469 জন সদস্যের এখন আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, কতজন নিহত হয়েছিল? 12 জন। পাকিস্তানি হানাদার বাহিনী দলাদলির অভিযোগে অভিযুক্ত হয়েছিল কতজন? 5 জন। তার মানে কি তারা পাকিস্তানপন্থী ছিল। সেরকম কতজন ছিল? 5 জন ছিল। দুর্নীতির দায়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিল কতজন? 46 জন। তার মানে বোঝা যাচ্ছে তখনকার নবগঠিত সংবিধান প্রণয়নে দুর্নীতির কোনো অস্তিত্ব রাখা হয়নি। ঠিক আছে, পাকিস্তানের প্রতি অনুগত্য স্বীকার মানে পাকিস্তানপন্থী হয়ে গেছিল কতজন? 2 জন। ভাষা আন্দোলনের খুনে নুরুল আমিন ও স্বতন্ত্র সদস্য রাজা ত্রিদীপ রায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি গ্রহণ করেছিলেন 1 জন। ঠিক আছে, তার মানে সব কিছু কাটছাট করলাম আমরা। কাটছাট করে 403 জন হয়ে গেল। গণপরিষদ সদস্যদের মধ্যে 400 জন ছিল কতজনের? আওয়ামী লীগের। দেখো এটা মাথায় রাখো, আওয়ামী লীগ তৎকালীন সময়ে সর্বগরিষ্ঠ কিংবা সর্বজন স্বীকৃত একটি দল ছিল। তার প্রমাণ দেখো গণপরিষদে কি হয়েছে? 403 জনের মধ্যে 400 জন কোন দলের ছিল? বাংলাদেশ আওয়ামী লীগের ছিল। 1 জন ছিলেন হচ্ছে ন্যাপ থেকে। ঠিক আছে, ন্যাপ ন্যাশনালিস্ট পার্টি। বাকি 2 জন ছিল হচ্ছে নির্দলীয়, তাদের কোনো দল ছিল না। চলো এখন দ্বিতীয় অংশ পড়ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করে। ভাই একটা গান শোনার অনুরোধ থাকলো, যখন সুযোগ পাবেন শোনাবেন, আমাকে একটু বলে শোনাবেন। ঠিক আছে ভাই। গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রপতি 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন করে। দেখো গুরুত্বপূর্ণ একটা নৈর্ব্যক্তিক আদেশ যেদিন জারি হয় সেই দিনেই কিন্তু একটা অধিবেশন করা হয়। অধিবেশনটা কী ছিল? অধিবেশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন করা হয়। অধিবেশনের প্রথম দিনে গণপরিষদের সদস্য কর্তৃক স্পিকার নির্বাচিত হয়। দেখো গণপরিষদের প্রথম স্পিকার কে ছিল? শাহ আব্দুল হামিদ।
গণপরিষদের প্রথম স্পিকার কে ছিল? শাহ আব্দুল হামিদ। ঠিক আছে, ডেপুটি স্পিকার কে? ডেপুটি স্পিকার ছিল জনাব মোহাম্মদুল্লাহ। দেখো স্লাইডের প্রত্যেকটা অংশ কিন্তু এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ, স্লাইডের প্রত্যেকটা অংশ এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য মনোযোগ দিবা। প্রথম অধিবেশনে গণপরিষদের কর্তৃক স্পিকার নির্বাচিত হয়েছিল কে? শাহ আব্দুল হামিদ। ঠিক আছে, আর ডেপুটি স্পিকার কে? ডেপুটি স্পিকার হচ্ছে জনাব মোহাম্মদুল্লাহ। ঠিক আছে, 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে। দেখো গণপরিষদের সভাপতিকে ডক্টর কামাল হোসেন কত সদস্য বিশিষ্ট ছিল? 34 সদস্য বিশিষ্ট গণপরিষদ ছিল। কি করেছিল? খসড়া সংবিধান প্রণয়ন করেছিল। ঠিক আছে, এই 34 জনের মধ্যে 33 জন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় গণপরিষদের সদস্য এবং একজন ন্যাপ মোহাম্মদ শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। দেখো এখানে কিন্তু অনেক কয়টা নৈর্ব্যক্তিক আছে, আমি আবার বলে দিচ্ছি। 72 সালের প্রথম অধিবেশন হয় কবে? 1972 সালের 10 এপ্রিল। স্পিকারকে নির্বাচিত হয় শাহ আব্দুল হামিদ, ডেপুটি স্পিকারকে মোহাম্মদুল্লাহ, অধিবেশনের সভাপতি কে হয়? ডক্টর কামাল হোসেন। কতজন সদস্য বিশিষ্ট? 34 সদস্য বিশিষ্ট। এবং এই 34 জনের মধ্যে 33 জন কি ছিল? বাংলাদেশ আওয়ামী লীগের ছিল। একজন কিসের ছিল? একজন ছিল ন্যাপের। ন্যাপের সদস্যের নাম কি? শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। ঠিক আছে, দেখো শুধু এই 34 জনের মধ্যে সবগুলা পুরুষ ছিল না, তার মধ্যে নারী অধিকারও ছিল। নারী অধিকারটা কীরকম ছিল? গণপরিষদে একজন মহিলা সদস্য যুক্ত করা হয়েছিল। কে ছিল? রাজিয়া বানু ছিল একজন মহিলা সদস্য। এই খসড়া কমিটির প্রথম বৈঠক হয় কত সালে? দেখো গণপরিষদ আহ্বান হয় কত সালে? আহ্বানের বৈঠক হয় হচ্ছে 10 এপ্রিলে। কিন্তু দেখো যে খসড়া কমিটি করা হয়েছিল, খসড়া কমিটি কত তারিখে বৈঠক করে? তারা করে হচ্ছে 17 এপ্রিল 1972। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সম্বন্ধে জনমত আহ্বান করা হয়। কি? জনমত আহ্বান করা হয়। খসড়া কমিটি সর্বমোট 47টি বৈঠক করে, 300 ঘন্টা ব্যয় করে খসড়া অনুমোদন করা হয় 1972 সালের 10 জুন। 1972 সালে কত জুন? 10 জুন কমিটি প্রাথমিক খসড়া প্রণয়ন করে। দেখো গণপরিষদ কর্তৃক যে সংবিধান প্রণয়নের খসড়া কমিটি করা হয়েছিল, তারা সর্বপ্রথম কবে প্রাথমিক খসড়া প্রণয়ন করছে? কবে? 10 জুনে প্রণয়ন করছে। কবে? 10 জুনে। আচ্ছা সবাই কি ঝিমাই গেল নাকি? তোমাদের একটা প্রশ্নের উত্তর দাও। দেখো প্রশ্নের উত্তর দাও হচ্ছে গণপরিষদের ন্যাপ সদস্য কতজন ছিল? দেখি প্রশ্নের উত্তর দাও। গণপরিষদের ন্যাপ সদস্য কতজন ছিল? কে আগে উত্তর দিতে পারে? এই যে এখনই তো লিখে দিলাম যে একজন ন্যাপের সদস্য ছিল, একজন সদস্য, সেটা কে? শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। কে ছিল সেটা? শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। চলো পরবর্তী চ্যাপ্টারে যাই। এরপর কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন ভারত ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে গিয়ে সংবিধান ও বেত্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে মূল্যবান অভিজ্ঞতা সঞ্চার করে। তার মানে কি করছে? সংবিধান প্রণয়ন করার জন্য বাইরের যারা প্রজ্ঞা ছিল বা জ্ঞানী ছিল তাদের কি সাহায্য নিতে হয়েছে। সাহায্য নিয়ে কি করা হয়েছে? সংবিধান প্রণয়নে উদ্যোগী হয়েছে বা অভিজ্ঞতা সঞ্চয় করছে। প্রস্তাবিত সংবিধানের বিভিন্ন দিক সম্বন্ধে 1972 সালের 11 অক্টোবর কমিটির শেষ বৈঠক হয়। দেখো খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কি? প্রস্তাবিত সংবিধানের বিভিন্ন দিক সম্বন্ধে 1972 সালের কত তারিখে কমিটির শেষ বৈঠক হয়? কমিটির প্রথম বৈঠক কবে হয়? 17 এপ্রিল কমিটির কি প্রথম বৈঠক? কমিটির প্রথম বৈঠক হয় কত তারিখে? 17 এপ্রিলে। আর কমিটির শেষ বৈঠক কত তারিখে? 11 অক্টোবরে। 1972 সালের 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। দেখো
প্রথম অধিবেশন কবে বসছিল? প্রথম অধিবেশন বসছিল হচ্ছে 10 এপ্রিল। 10 এপ্রিল প্রথম অধিবেশন বসে হচ্ছে কি 10 এপ্রিল। দ্বিতীয় অধিবেশন কবে বসে? 12 অক্টোবর। দেখো ঝামেলা পাকাবা না। কি বৈঠক যখন বলে, খসড়া কমিটির যদি বৈঠক বলা হয়, বৈঠক হলে প্রথম বৈঠকের উত্তর হবে কত? 17 এপ্রিল। শেষ বৈঠক কবে? 11 অক্টোবর। তারপরে আসো অধিবেশন। অধিবেশন মানে কি? যেখানে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অধিবেশনে কি হবে? অধিবেশনে যে প্রথম অধিবেশন হয়েছিল কবে? 10 তারিখে, 10 অক্টোবরে। দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল? 12 অক্টোবরে। যে ঠিক আছে, অধিবেশনে ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে উত্থাপন করে। বিল আকারে, তোমাদের মনে হয় এই পার্থক্যটা জানা নেই, বিল এবং আইনের পার্থক্য। যখন খসড়া কিছু সংসদে উত্থাপন করা হয়, যদি পাশ না হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত হচ্ছে কি সেটা বিল, যদি পাশ হয়ে যায় সেটা হচ্ছে কি আইন। ঠিক আছে, 19 অক্টোবর সংবিধানের ওপর প্রথম পাঠ শুরু হয়। প্রথম পাঠ বলতে কি পড়া শুরু হয় বা মানুষকে জানানো শুরু হয়। ঠিক আছে, 19 অক্টোবর প্রথম পাঠ শুরু হয়, 30 অক্টোবর পর্যন্ত চলে। কত তারিখ পর্যন্ত? 19 অক্টোবর থেকে 30 অক্টোবর। তার মানে কি 11 দিন। 11 দিন কি হয়েছে? যে সংবিধানটা তৈরি হয়েছিল সেই সংবিধানটা গণপরিষদ বা অধিবেশনে পড়া হয়। ঠিক আছে, এতে সর্বমোট 10টি বৈঠকে 32 ঘন্টা সময় ব্যয় করা হয়। তাহলে দেখো কত গুরুত্বপূর্ণ ছিল। 31 অক্টোবর দ্বিতীয় পাঠ শুরু করা হয়, 3 নভেম্বর পর্যন্ত চলতে থাকো। দেখো প্রথম পাঠের মেয়াদকাল কত ছিল? 19 থেকে প্রথম পাঠের মেয়াদকাল। ঠিক আছে, প্রথম পাঠের মেয়াদকাল ছিল হচ্ছে কত? 19 অক্টোবর। 19 অক্টোবর থেকে কত পর্যন্ত ছিল? 19 অক্টোবর থেকে ছিল হচ্ছে 30 অক্টোবর। প্রথম পার্ট ছিল এটা। তারপরে কত? দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্ট কবে ছিল? দ্বিতীয় পার্ট ছিল হচ্ছে তোমার 31 অক্টোবর। তার মানে কত? 31 অক্টোবর থেকে 3 নভেম্বর। ঠিক আছে, 31 অক্টোবর থেকে কত? 3 নভেম্বর। এই সালগুলার তারিখগুলা কোনো মতেই ভুল করা যাবে না। এই সালের তারিখগুলো কিন্তু অনেক কনফিউজিং হয়। ঠিক আছে, অনেক কনফিউজিং হয়। কনফিউশন দূর করে রাখবা। যদি পারো অবশ্যই ভিডিওটা আবার দেখবা। যদি আবার দেখো, দেখার মাধ্যমে কি হবে, এই এমসিকিউগুলো তোমাদের ঠিকমতো কভার হয়ে যাবে এবং কোনো সমস্যা থাকবে না। চলো পরবর্তী পার্ট কী ছিল? পরবর্তী পার্ট পড়ি এখন আমরা। পরবর্তী পার্টে কি? 4 নভেম্বর সংবিধানের ওপর তৃতীয় এবং সর্বশেষ পাঠ শুরু হয়। দেখো সংবিধানের সর্বশেষ পাঠ কবে শুরু হয়? 4 নভেম্বরে। ঠিক আছে, এই পেজটা আবার তোমাদের বইলে দিতেছি, মাথায় রাখো। 1972 সালের 11 অক্টোবর কি হয়? কমিটির শেষ বৈঠক হয়ে যায়। কমিটির প্রথম বৈঠক কবে হয়? 17 এপ্রিল হয় প্রথম বৈঠক। ঠিক আছে, 1972 সালের 12 অক্টোবর পরিষদের দ্বিতীয় অধিবেশন হয়। প্রথম অধিবেশন কবে ছিল? প্রথম অধিবেশন ছিল হচ্ছে তোমার 10 এপ্রিলে। অধিবেশনে ডক্টর কামাল হোসেন খসড়া প্রণয়ন করে। 19 অক্টোবর সংবিধানের ওপর প্রথম পাঠ শুরু হয়। প্রথম পাঠের মেয়াদকাল কত? 19 অক্টোবর থেকে 30 অক্টোবর। দ্বিতীয় পাঠের মেয়াদকাল কত? দ্বিতীয় পাঠের মেয়াদকাল হচ্ছে কত? দেখো 31 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত। আর শেষ পাঠ অথবা সর্বশেষ কাজ কি ছিল? 4 নভেম্বর সংবিধানের ওপর চূড়ান্ত বৈঠক। ঠিক আছে, মাত্র 2 ঘন্টার মধ্যে কাজ শেষ হয় এবং বিপুল আনন্দধ্বনির মাধ্যমে বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। মাত্র 9 মাসে সংবিধান হয়ে গেছে আমাদের। ঠিক আছে, মাথায় রাখতে হবে বিষয়টা কত ফাস্ট। 1972 সালের 15 ডিসেম্বর সংবিধান হস্তলিখিত সংস্করণ গণপরিষদ সদস্যদের স্বাক্ষর নেওয়া হয়। যে সংবিধানটা পাশ করা হলো সেই সংবিধানে সকলের সম্মতির জন্য কি গণপরিষদ সদস্যদের স্বাক্ষর নেওয়া হয়। গণপরিষদ সদস্যদের মধ্যে কি স্বাক্ষর নেওয়া হয়। আইনমন্ত্রী ও খসড়া সংবিধান প্রণয়ন কমিটির মধ্যে ডক্টর কামাল হোসেন বলেন যে এই সংবিধান বাঙালি স্বাধীনতা সত্তার অভিব্যক্তি। দেখো একটা কোট করছে বা উক্তি করছে, উক্তিটা কে করছে? ডক্টর কামাল হোসেন করছেন। কি বলছেন তিনি? যে সংবিধানের এই কমিটিটা বা যতটুকু খসড়া সংবিধান প্রণয়ন করা হয়েছে সেটা কি এই সংবিধান বাঙালি জাতির স্বাধীন সত্তার অভিব্যক্তি। তার মানে কি বাংলাদেশ জাতির স্বাধীন সেটা প্রকাশ করার একটা মাধ্যম, সেটা প্রকাশ করার একটা দলিল। ঠিক আছে,
এখন চলো সংবিধানের কিছু প্রকৃতি আছে বা সংবিধানটা কীরকম সেটা জানতে হবে, ঠিক আছে? সংবিধান আমরা প্রথমে জানছি যে সংবিধান দুই প্রকার হয়, একটা কি লিখিত, একটা অলিখিত। এখানে দেখো আরও ভাগ আছে। সংবিধান কি হবে? বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, তার মানে কি সব কিছু কি লেখা আছে, ঠিক আছে? সব কিছু লেখা আছে। বাংলাদেশের সংবিধান কি লিখিত সংবিধান, এখানে প্রত্যেকটা নিয়ম বা কানুন সব কিছু লেখা আছে। দুষ্পরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা এখন দেব। পূর্ণাঙ্গ ধারণা বলতে কি বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়, যা হচ্ছে কি সহজে পরিবর্তনযোগ্য না। পরিবর্তন করতে কি হতে হবে? মোট সংসদ সদস্য, তার মানে কি মোট হচ্ছে সংসদ সদস্য 300 জন, মোট হচ্ছে কত? 300 জন। এই 300-এর 2/3 তার মানে কি 3 ভাগের 2 ভাগ অংশ যদি কোনো আইন বা নিয়ম পরিবর্তনের জন্য আবেদন করে কিংবা আবেদনের সম্মতি প্রদান করে, তাহলে কি হবে? সংসদের সে আইনটা পরিবর্তন যোগ্যতা পাবে। তাছাড়া যদি একটা লোকও কম হয় তাহলে কি হবে? সংসদ পরিবর্তন বা ওই আইনটা পরিবর্তন করা যাবে না। এজন্য বলা হয়েছে কি বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান। রাষ্ট্র পরিচালনার মূলনীতি এখানে উল্লেখ করা আছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি আমরা বিস্তারিত জানবো একটু পরে। মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বর্তমানে যুক্ত হয়েছে বিনোদন বা আর হচ্ছে সামাজিক নিরাপত্তা, এই 7টা। এগুলো কি তখনকার সময় ভাবে এগুলোকে বৈশিষ্ট্যের আকারে সংবিধানে লিখিত করা আছে। এক কেন্দ্রিক শাসন, এখানে 2 কেন্দ্রিক শাসন হবে না। এক কেন্দ্রিক শাসন বলতে কি বোঝানো হয়েছে? ক্ষমতার বিকেন্দ্রীকরণ নেই। বিকেন্দ্রীকরণ মানে কি চারপাশে সরাই যাবে না, এক সংসদ থেকেই দেশ পরিচালিত হবে। প্রজাতন্ত্র, তার মানে কি জনগণ। প্রজাতন্ত্র বোঝায় কি বোঝানো হয়েছে? জনগণের শাসন থাকবে এখানে, ঠিক আছে? সংবিধান প্রাধান্য, দেশের সর্বোচ্চ স্বীকৃতি পাবে কি সংবিধান। মৌলিক অধিকার, মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে মৌলিক অধিকারগুলো আছে, মৌলিক অধিকার শুধু 7টা এখানে উল্লেখ করা আছে, কিন্তু এছাড়াও আরও মৌলিক অধিকার আছে, যেমন তোমার নিজ ধর্মে থাকা, সাম্প্রদায়িক স্বীকৃতি পাওয়া, এই সব কিছু মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। কিন্তু এগুলো কি করতে হয়েছে? এগুলো অসংশোধনযোগ্য বা সংশোধন অযোগ্য, কারণ এগুলো কখনো পরিবর্তন করা যাবে না। এটা একটা নিয়ম, এটা কখনোই দুষ্পরিবর্তনীয় সংশোধনের আওতাভুক্ত হবে না। সংসদে কি চলবে? সংসদীয় গণতন্ত্র চলবে, তার মানে কি ভোটাভুটির মাধ্যমে যে কোনো কিছু নির্ধারিত করা হবে। এক কক্ষ বিশিষ্ট সংসদ। দেখো আমাদের সংসদ কি 2-3টা না, গতকাল থেকে তোমাদের পড়াইছি যে একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর একটা হচ্ছে হাউস অফ লর্ডস। এটা হচ্ছে বাইরের দেশে, যাদের হচ্ছে কি 2টা করে সংবিধান থাকে, কিন্তু আমাদের দেশে কি সংবিধান একটা, হাউস অফ পার্লামেন্ট। পার্লামেন্ট কি একটা, মানে এক কক্ষের ভেতর সবাইকে বসতে হবে, ঠিক আছে? এখন আমরা পড়বো হচ্ছে মূলনীতি। তোমাদের বললাম না যে মূলনীতি পড়তে হবে, চলো এখন মূলনীতিটা আমরা এখন ক্লিয়ার করে ফেলবো। মূলনীতি কয়টা? মূলনীতি হচ্ছে 4টা, 4টাই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 4টাই গুরুত্বপূর্ণ। প্রথম কি জাতীয়তাবাদ, তারপরে কি সমাজতন্ত্র, তারপরে গণতন্ত্র, তারপরে কি ধর্মনিরপেক্ষতা। জাতীয়তা কি এখন এটা জানবো। তোমাদের খ নাম্বার প্রশ্নগুলোয় কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জন্য খুব সুন্দর করে ধারণা নাও। বিভিন্ন ভৌগোলিক সীমারেখার মধ্যে একই ভাষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য লালিত বাঙালি জাতির ভাষা আন্দোলনের সময় থেকে নিজেদেরকে পাকিস্তানি জনগোষ্ঠী হতে পৃথক মনে করতে শুরু করে। কারণ কি আমাদের কি কি আলাদা ছিল? আমাদের আলাদা ছিল হচ্ছে কি ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, এগুলো আলাদা। তাই সেখান থেকে কি করেছি আমরা? পাকিস্তান থেকে আলাদা হয়েছি আমরা। বাঙালি জনগণ ঐক্যবদ্ধভাবে মুক্তি সংগ্রামের মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। তাই বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে? 9ম অনুচ্ছেদে বলা হয়েছে ভাষাগত সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতির ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের
স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করিয়াছে, সেই বাঙালি জাতির ঐক্য সংহতি হইবে বাঙালি জাতীয়তা। তোমরা বুঝছো, সহজ কথাই বলে বাংলাদেশ জাতীয়তা অর্জন স্বাধীনতা অর্জন করেছিল কয়েকটা বিষয়ের ভিত্তিতে। কয়েকটা বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য কী কী ছিল? ভাষাগত মিল ছিল, সাংস্কৃতিক মিল ছিল, সাংস্কৃতিক সত্তা ভাষা সত্তা যেন বেঁচে থাকে সেজন্য কী করা হয়েছিল? স্বাধীন করছি আমরা। এই স্বাধীনতা কী কার উপর ভিত্তি করে? আমরা যে একটা বাঙালি সেই সত্তার উপর ভিত্তি করে, ঠিক আছে, সেই সত্তাটা এখানে জীবিত রাখা হয়েছে। এই জন্য বলা হয়েছে মূলনীতির অন্যতম ভিত্তি হচ্ছে কি? জাতীয়তা। বাঙালি জাতির ঐক্য সংহতির মূলে রয়েছে ভাষা, সাহিত্য, সংস্কৃতির অভিন্নতা। বাঙালিরা একটি স্বতন্ত্র জাতি। পরবর্তী চ্যাপ্টার কি? পরবর্তীতে হচ্ছে কি সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। সংবিধানের অনুচ্ছেদে 10-এ বলা হয়েছে মানুষের ওপর মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায়ানুগ সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। ঠিক আছে, প্রতিষ্ঠা করা হইবে। অর্থনৈতিক ক্ষেত্রে সকলের জন্য অবসান করে শোষণমুক্ত ন্যায়ানুগ সমাজ ব্যবস্থা করা হবে। তার মানে কি যারা হচ্ছে আমাদের শ্রমিক শ্রেণী আছে তারা নিয়ন্ত্রিত হবে না, তারা কি নিজের ইচ্ছা মতো কিংবা যতটুকু তাদের প্রাপ্য সেটা যেন সমাজতান্ত্রিক উপায়ে লাভ করে থাকে। এটাকে রাষ্ট্রের একটা মূলনীতি। উদ্দেশ্য ছিল কি উৎপাদন মন্ত্র উৎপাদনের উপকরণ বন্টন ব্যবস্থা রাষ্ট্রীয় মালিকানায় ন্যস্ত করতে হবে। কারণ কি আমাদের যে উৎপাদনগুলো আছে এগুলোকে রাষ্ট্রের নিকট থাকবে, তবে আইনের দ্বারা আরোপিত সীমার মধ্যে ব্যক্তি মালিকানা থাকবে। আইনের দ্বারা আরোপিত মানে কি নির্দিষ্ট সেক্টরে কি ব্যক্তি মালিকানা থাকবে, কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক পথে। তার মানে কি এটা নির্দিষ্ট সমাজতন্ত্র না, এটা কি গণতান্ত্রিক পথেই থাকবে, তবে কিছু বৈশিষ্ট্য ধারণ করে। গণতন্ত্রের প্রতি অদম্য স্পৃহাই বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করেছে। তার মানে কি এখন আমরা গণতন্ত্র মানবাধিকার সম্পর্কে জানবো। তাই সংবিধানে গণতন্ত্রকে রাষ্ট্রের অন্যতম মূল স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। কি সংবিধানে গণতন্ত্রকে রাষ্ট্রের অন্যতম মূল স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে? সংবিধানের 11 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র। তার মানে কি এই যে আমাদের একটা জনগণের তন্ত্র আছে সেটা কি হবে? একটা গণতন্ত্র হবে। সেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে। মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার কি নিশ্চয়তা থাকবে, এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। তার মানে কি প্রশাসনের সকল কার্যক্রমে নির্বাচিত প্রতিনিধি কারা নির্বাচন করে? আমরা নির্বাচন করি। আমরা বলতে কারা? জনগণ নির্বাচন করে। প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকার কিভাবে নির্বাচন করব? আমরা ভোটের মাধ্যমে নির্বাচন করব। সমাজ জীবনে হতে সর্বপ্রকার বৈষম্য দূরীভূত করে নাগরিকদের মৌলিক মানবিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চয়তা বিধান করা হবে। দেখো এখানে সারমর্ম হচ্ছে মৌলিক অধিকার নিশ্চিত করা, জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে থাকে সেটা নিশ্চিত করা। ঠিক আছে, মৌলিক মানবিক অধিকার এবং জনগণের প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার নিশ্চিত হবে। কোথায় নিশ্চিত হবে? গণতন্ত্রে নিশ্চিত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সাজিয়া আফরোজ ঝিনুক। ধর্মনিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতা। দেখো ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তুমি তোমার ধর্ম পালন করবা, ধর্ম পালনে কোনো বাধা আসবে না। দেখো আমাদের ইসলাম ধর্মেও কিন্তু বলা হয়েছে, আমি স্পেসিফিক ধর্মের কথা বলতেছি, যে তোমরা নিজের ধর্ম পালন করবা, অন্য কোনো ধর্মকে তোমার ধর্মে আনা করতে জোর করবা না। কারণ কি ধর্ম জোরপূর্বক না। আমাদের সংবিধানেও ঠিক একই কথা সেখান থেকে তুলে আনা হয়েছে, কি ধর্ম নিরপেক্ষ হবে, ধর্মীয় স্বাধীনতা। যে হিন্দু সে হিন্দু থাকবে, যে বৌদ্ধ, যে মুসলমান থাকবে, যে মুসলমান। কেউ কাউকে জোর করে নিজের ধর্মে টেনে আনবে না। ঠিক আছে, ধর্মীয় উগ্রতা প্রকাশ করবে না। এটা কি সংবিধানের মূলনীতির অন্যতম ছিল। 1972 সালে প্রণীত মূল সংবিধানের 12 অনুচ্ছেদে, কত অনুচ্ছেদে? 12 অনুচ্ছেদে সংবিধান নিরপেক্ষতার কথা বলা হয়েছে। মূল সংবিধানে বলা হয়েছিল যে বাংলাদেশ কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। জনগণের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ধর্মের অপব্যবহার বিলোপ করা হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধর্ম নিরপেক্ষতার 4টা মূলনীতি আছে। কি
সব প্রকার সাম্প্রদায়িকতা, তার মানে কি সবাই একসঙ্গে থাকতে পারবে। রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেয়, এগুলো করবে না রাষ্ট্র, ঠিক আছে। রাজনৈতিক উদ্দেশ্য ধর্মের অপব্যবহার, রাজনৈতিক উদ্দেশ্য মানে কোনো দল ধর্মকে হাতিয়ার করতে পারবে না। কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য, তার মানে কি কেউ যদি ইসলাম ধর্ম পালন করে সেই ধর্মকে কোণঠাসা করে তার প্রতি কোনো স্টেপ নেওয়া হবে না, কিংবা তাকে কোনো কিছু থেকে বঞ্চিত করা হবে না, এটা বলা হয়েছে। বুঝতে পেরেছ? এছাড়াও আরও কিছু মূলনীতি আছে, যেমন কি মালিকানার নীতি। মালিকানার নীতিকে বলছিলাম না, সমাজতন্ত্র কী হবে, গণতন্ত্রভাবে প্রচলিত হবে। তোমার যে জমি আছে কিংবা তোমার যে সম্পদ আছে সেটার মালিক কে হবে, সেটার মালিক হওয়া হচ্ছে তুমি, এটার মালিক অপরপক্ষে আবার দেশটাও হবে। কৃষক শ্রমিকদের মুক্তি, কৃষক শ্রমিকদের শোষণ মুক্তি, মূলত তাদের অধিকার বঞ্চনা যেন না হয় সেক্ষেত্রে সংসদে উল্লেখ করা আছে, ঠিক আছে। মৌলিক অধিকারের ব্যবস্থা, শুধু মৌলিক অধিকার যেন খাতা কলমে সীমাবদ্ধ না থাকে, সেজন্য কি হবে, সেজন্য মৌলিক অধিকারগুলো নিশ্চিতকরণের ব্যবস্থা করতে হবে। তারপর কি করতে হবে, গ্রামীণ উন্নয়ন করতে হবে। আমরা হচ্ছে কি 80% কৃষিজীবী, এই জন্য কি গ্রামীণ উৎপাদন, গ্রামীণ উন্নয়ন এবং কৃষির বিপ্লব সনাতন পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক পদ্ধতিতে ট্রান্সফার নিতে হবে, বাকি পরিবর্তন হতে হবে। অবৈতনিক কিংবা মাধ্যমিক শিক্ষা, তার মানে কি মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে হবে, তার মানে কি প্রত্যেককেই শিক্ষা অর্জন করতে হবে। প্রাথমিক থেকে শুরু করে হায়ার স্টাডিজ পর্যন্ত সবাইকে শিক্ষা দিতে হবে, শিক্ষার বাইরে কেউ থাকবে না। জনস্বাস্থ্য, চিকিৎসা স্বাস্থ্য যেন সর্বোত্তম থাকে। নৈতিকতার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পরিবেশ জীব বিচিত্র সংরক্ষণ করতে হবে। তুমি চাইলে গাছ দিয়ে কেটে ফেলতে পারবে না, তোমাকে কি বনায়ন করতে হবে। কিসের সম্পর্কে বনায়ন করতে হবে, বনায়ন করতে হবে হচ্ছে কি পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে। সুযোগের সমতা, একটি দেশে সবাই সমান সুযোগ পাবে। কেউ ধনী, কারো কাছে যদি বেশি অর্থ থাকে সে কি করবে না, কম অর্থ বা কারো কাছে যদি বেশি অর্থ থাকে সে কী করবে না, তার অর্থের ব্যবহার করে গরিবদেরকে বঞ্চিত করতে পারবে না। কারো কাছে যদি 10 টাকা থাকে সে 10 টাকায় একই অর্থ বা একই পণ্য ক্রয় করতে পারবে, আবার কারো কাছে যদি 20 টাকা থাকে সে তার যোগ্যতা অনুযায়ী অর্থ ক্রয় করবে। কেউ কাউকে বাধাগ্রস্ত করতে পারবে না, কিংবা কেউ কারোর প্রতি চাপ সৃষ্টি করতে পারবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে মূলনীতি, বুঝতে পারছো। মালিকানার নীতি, মালিকানার নীতি হচ্ছে কি তুমি যেটা সম্পদ, তোমার যেটা সম্পদ আছে সম্পদের মালিক তুমি নিজেই। সম্পদের মালিক পরোক্ষভাবে হচ্ছে গণতন্ত্র বা রাষ্ট্র, আর প্রত্যক্ষভাবে কে প্রত্যক্ষ তুমি। তার মানে কি তোমার কাছে যদি একটা কলম থাকে এই কলমটার মালিক তুমি, কিন্তু তুমি যে আবাসন বা ঘরে বসবাস করছো এটা প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে এটার মালিক হচ্ছে কে সরকার। এটা হচ্ছে মালিকানা নীতি, ঠিক আছে। চলো, বাংলাদেশ সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানের 3য় ভাগের 26 অনুচ্ছেদে 47 ক অনুচ্ছেদে পর্যন্ত মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ রয়েছে। সংবিধানের 3য় ভাগের 26 অনুচ্ছেদে মৌলিক অধিকার সাথে অসামঞ্জস্য আইনকে বাতিল ঘোষণা করে বলা হয়েছে। 26-এর 1-এ বলা হয়েছে এই ভাগের বিধানাবলীর সঙ্গে সামঞ্জস্য সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ এই সংবিধান প্রবর্তন হতে সে সকল আইনের ততখানি বাতিল হয়েছে। তার মানে কি যেটা সংশ্লিষ্ট না সেটা কি তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে। এখন পড়বো আমরা কি সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার সমূহের নিম্নরূপ। এখন কি পড়বো, সংবিধানের মৌলিক অধিকারগুলো নিম্নরূপ পড়ব। আমাদের সংবিধানে আমরা যে এখন বলতেছি বারবার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটা কি হবে বা কেমন হবে এটা সম্পর্কে আমরা এখন পূর্ণ ধারণা লাভ করব, ঠিক আছে। কিন্তু তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ নৈবেত্তিক আছে। কি গুরুত্বপূর্ণ নৈবেত্তিক আছে, এই অধ্যায় থেকে তোমাদের সংশোধনীগুলো থেকে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। আমি আবারও বলতেছি, যতগুলো সংশোধনী হয়েছে সংশোধনী কে করছে, কত সালে করছে, এগুলো থেকে একটা প্রশ্ন আসবে না। সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতেছি, ঠিক আছে। এগুলো থেকে একটাও প্রশ্ন আসবে না। দেখো এখানের গুরুত্বপূর্ণ অংশ কোনটা, কোন অনুচ্ছেদে বলা হয়েছে, 26 অনুচ্ছেদে। সংশোধনী কি 26 অনুচ্ছেদে সংশোধনী হচ্ছে কত, 26-এর 1। এই একটা তোমাদের আসতে পারে। কী জন্য আসতে পারে, যে মৌলিক অধিকারের মধ্যে যেখানে অসামঞ্জস্য ছিল সেই অসামঞ্জস্যতা দূর করার জন্য কোন অনুচ্ছেদে বলা হয়েছে, তখন তোমাদেরকে বলতে হবে কত, 26-এর 1-এ বলা হয়েছে, ঠিক আছে।
এখন দেখো 26-2 কি বলা হয়েছে, রাষ্ট্র এই ভাগের কোনো বিধানের সঙ্গে অসামঞ্জস্য কোনো আইন প্রণয়ন করবে না এবং অনুরূপ কোনো আইন প্রণীত হলে তা ভাগের কোনো বিধানের সঙ্গে যতখানি অসামঞ্জস্যপূর্ণ হবে ততখানি কি আবার বাতিল হয়ে যাবে। তার মানে কি রাষ্ট্রের কেউ কোনোভাবে এই আইনগুলোর ভেতর কি হস্তক্ষেপ করতে পারবে না। 26-3 বলা হয়েছে যে সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছুই প্রযোজ্য হবে না। তার মানে কি অন্য সংশোধনী কিংবা অন্য অনুচ্ছেদ দ্বারা যদি সাংঘর্ষিক হয় সেই সংঘর্ষটা কতর সাথে বাঁচবে না, 26-1 সঙ্গে এবং 26-2 সঙ্গে কোনো সংঘর্ষ হবে না। তার মানে কি 26-1 এবং 26-2 আমরা যে প্রথমে সংবিধানের বৈশিষ্ট্য পড়ছিলাম, তোমরা আবার দেখে নিবা, বৈশিষ্ট্যে উল্লেখ ছিল যে মৌলিক অধিকার নিয়ে কোনো কাটাছেঁড়া হবে না, মৌলিক অধিকার সবসময় কি সংশোধন অযোগ্য। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। কোনো সমস্যা থাকলে আমাকে সাথে সাথে জানাবা, ঠিক আছে? সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার সম্বন্ধ, চলো এখন আমরা মৌলিক অধিকারগুলো জানব। কোথায়? সংবিধান সংশ্লিষ্ট। প্রথম মৌলিক অধিকার কি? আইনের দৃষ্টিতে সমতা। দেখো আইন সবার জন্য সমান। দেখো আইন সবার জন্য কি সমান। ইকুয়াল মানে আমরা কি বুঝি? ইকুয়াল মানে কি বুঝি? সমান বুঝি। তার মানে কি ধনীর জন্য যেটা আইন, গরিবের জন্য সেটা আইন। এই ধনী মানে কিন্তু ক্রিকেটের MS ধোনি না, ঠিক আছে? এই ধনী মানে যার কাছে অনেক টাকা পয়সা আছে। ধনী বলতে IPL-এ যাওয়া যাবে না, ঠিক আছে? ধনী বলতে কি যার টাকা পয়সা আছে সে হচ্ছে ধনী, বুঝতে পারছো? রিচ, RICH, এটা হচ্ছে নট DHONI, ঠিক আছে? আইনের দৃষ্টিতে সবাই সমান। যার টাকা পয়সা বেশি সে আইনকে ক্রয় করতে পারবে না, যার টাকা পয়সা বেশি সে কি আইনকে ক্রয় করতে পারবে না। এই জন্য আইনের দৃষ্টি থেকে সবাই সমান। তারপরে কি ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। দেখো কেউ যদি হিন্দু ধর্মাবলম্বী হয়, কেউ যদি কি মুসলমান ধর্মাবলম্বী হয়, মুসলিম, দেখো হিন্দু মুসলিম হচ্ছে কোনো কারণে বৈষম্য হচ্ছে না। একটা দোকানে গেলে একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি যে পরিমাণ হচ্ছে পণ্য পাবে, একজন মুসলিম ব্যক্তি সেই পরিমাণে পণ্য পাবে, কাউকে কি হেয় করা হবে না, ঠিক আছে? সরকারের নিয়োগের লাভের সুযোগের সমস্যা। দেখো সরকার যে আমলাদের নিয়োগ করে সেইখানে প্রত্যেকটা দেশের নাগরিক সমান সুযোগ সুবিধা লাভ করবে, সমানভাবে চাকরির যোগ্যতা পাবে, যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। উপাধি সম্মান বিলোপ সাধন। উপাধি বা সম্মান, উপাধি কি কোনো একটা কাউকে কি বেশি উপাধি দেওয়া হচ্ছে। এখানে উপাধি বা সম্মান বলতে কি বোঝায়? কাউকে বেশি উঁচিয়ে ধরা। উঁচিয়ে ধরা বলতে কি বেশি সম্মান দেওয়া কিংবা সুবিধা দেওয়া। মৌলিক অধিকারের ক্ষেত্রে এরকম কোনো সম্মান বা সুযোগকে দেওয়া হবে না। আইনের আশ্রয় লাভের অধিকার। তুমি যে কোনো সমস্যায় আইনের আশ্রয় নিতে পারো। তোমার জীবন নিরাপত্তা নিশ্চিতকরণ কিংবা বাসায় আছো, ভাইয়া আমলাতন্ত্র কি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র বলে দিচ্ছি তোমাদেরকে। আমলাতন্ত্র কি? সরকার যে সরকারি কর্মচারী নিয়োগ করে BPSCর মাধ্যমে, তার মানে কি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে যে নিয়োগগুলো হয়, তার মানে কি আমাদের যে সহজ কথায় সরকারের আমলা মানে কর্মকর্তা। তোমরা উপজেলায় গেলে উপজেলা কর্মকর্তা আছে না বিভিন্ন সেক্টরে? কৃষির জন্য একজন কৃষির সেক্টরে বসে আছে, প্রাণী সম্পদের জন্য একজন কর্মকর্তা আছে বা ক্যাডার বসে আছে, সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে। এই কর্মকর্তাগুলোকে কি বলা হচ্ছে? আমলা বলা হয়। এটা হচ্ছে কি সাংবিধানিক শব্দ, আমলা। যে কোনো সরকারি চাকরিজীবী বা সরকারি কর্মকর্তাই হচ্ছে কি আমলা। বর্তমান সংবিধানে কিন্তু কর্মকর্তা এবং কর্মচারী দুইটাই বিলোপ সাধন করে, শুধু কর্মকর্তা রাখা হয়েছে। কেউ কিন্তু শুধু কর্মচারী রাখা হয়েছে, কেউ কিন্তু কর্মকর্তা না। সবাই কি সরকারের চাকর কিংবা জনগণের চাকর। জীবন ও ব্যক্তির স্বাধীনতা। প্রত্যেকের জীবন প্রত্যেকের কাছে, ঠিক আছে? এই প্রত্যেকের জীবন যেন ঠিকমতো নির্বাহ করতে পারে সেটার একটা স্বাধীনতা প্রয়োজন আছে। সেই স্বাধীনতা কে নিশ্চিত করে? সংবিধান নিশ্চিত করে।
সংরক্ষণ, গ্রেফতার, আটকের রক্ষা কবচ। দেখো কোনো কারণে তোমাকে গ্রেফতার করা হবে, গ্রেফতার তো এমনি এমনি করা হবে না, গ্রেফতার করা হালুয়ার রুটি না যে তোমাকে আইসা গ্রেফতার করে নিয়ে যাবে। তুমি অবশ্যই যদি কোনো অপরাধ করো তাহলে কি তোমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। সেই গ্রেফতারের পরেও তোমাকে যেন তোমার যদি মনে হয় যে না আমি অপরাধটা করে নিই, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, তখন কি তুমি আইনের সহযোগিতা নিতে পারবা। এটাই বলা হয়েছে কি রক্ষা কবচ। ঠিক আছে। জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, তার মানে কি দৈনিক 8 ঘন্টা করে সংবিধান লিখিত শ্রম দিতে হবে শ্রমিককে, কিন্তু 8 ঘন্টা করে শ্রম দিতে হবে, কিন্তু তুমি জোর করে এই শ্রমিককে 14 ঘন্টা কাজ করাইতে পারবা না। এটা কি শ্রম যে আইন আছে, শ্রম আইন 2009 এবং 13, সেই অনুপাতে কি শ্রমিক আইনের বিরুদ্ধে যাবে, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে। বিচার এবং দণ্ড সংরক্ষণ। বিচার এবং দণ্ড কি? বিচার দণ্ড মানে এটা সম্পূর্ণ স্বাধীন। তুমি কোনো অপরাধ করলা, অপরাধের ক্ষেত্রে সেটার বিচার হবে সম্পূর্ণ স্বাধীন। কেউ অপরাধকে প্ররোচিত করতে পারবে না। প্ররোচিত মানে কি প্রভাবিত করতে পারবে না। চলাফেরার স্বাধীনতা, তোমার যেখানে খুশি সেখানে যেতে পারো, কেউ তোমাকে বাধাগ্রস্ত করতে পারে না, কখনোই সম্ভব না সেটা। এটা তোমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সমাবেশের অধিকার। সমাবেশ মানে কি রাজনৈতিক দলগুলো কি সমাবেশ করে, কি জন্য সমাবেশ করে? গণসংযোগ করার জন্য সমাবেশ করে। সমাবেশের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন হবে। সংগঠনের অধিকার, তুমি যে কোনো সময় যে কোনো সংগঠন তৈরি করতে পারো। কি হবে? সংগঠনটা অবশ্যই মানুষের কাজের জন্য হবে, এটা কখনোই নীতি বিরুদ্ধ হবে না। ঠিক আছে, এটাই বলা হয়েছে সংগঠনের স্বাধীনতা। তারপরে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, তুমি তোমার মস্তিষ্ক দিয়ে তোমার জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে কি চিন্তার যোগ্যতা অর্জন করেছো। বাক স্বাধীনতা, তুমি যে কোনো সময় যে কোনো কিছুর সমালোচনা বা আলোচনা করতে পারো। ঠিক আছে, এটাই বলা হয়েছে কি বাক স্বাধীনতা। সম্পত্তির অধিকার, তোমার অর্থ অনুযায়ী তুমি কি সম্পত্তি লাভ করতে পারো। তোমার যতটুকু অর্থ আছে ততটুকু তোমার সম্পত্তি। ঠিক আছে, এই সম্পত্তির অধিকার একমাত্র কার? একমাত্র তোমার। গৃহ এবং যোগাযোগের গোপন সংরক্ষণ। দেখো তুমি কার সঙ্গে যোগাযোগ করবা বা তথ্য রাখবা সেটা জানার অধিকার একমাত্র কার? শুধু তোমার, আর কারো কি এই অধিকারটা নাই। মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকার বলবৎকরণ বলতে হচ্ছে কার্যকারিতা বোঝানো হয়েছে। ঠিক আছে, কার্যকারিতা বোঝানো হয়েছে। এই মৌলিক অধিকারকে সংরক্ষণ করতে হবে এবং সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। দায় মুক্তি বিধানের ক্ষমতা। দায় মুক্তি মানে কি? দায় মুক্তি মানে তুমি যখন অপরাধ সংগঠিত করছো এটা প্রথমত বিচার এবং দণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দায় মুক্তি মানে ঋণগ্রস্ততা। ঠিক আছে, এখানে ঋণগ্রস্ততাকে বোঝানো হয়েছে। এখন আমরা আমাদের চতুর্থ অধ্যায়ে কাজ শেষ। ঠিক আছে, চতুর্থ অধ্যায়ের কাজ কেন শেষ? কাজ শেষ হচ্ছে আমাদের সিলেবাসে এতটুকুই ছিল। এখন আমরা কিছু সৃজনশীল জানবো। কি জানবো? সৃজনশীল। আমি বলেছিলাম তোমাদের এক ক্লাসের মধ্যে সব কিছু পড়াবো, এখন আমরা এক ক্লাসের মধ্যে আদতেই সব কিছু পড়বো। এরপরে কিন্তু তোমাদের এমসিকিউ টেস্ট আছে। এরপর কি আছে? এমসিকিউ টেস্ট আছে। এখন চলো কী কী সৃজনশীল আছে আমরা একটু দেখি। এখানে সব গুরুত্বপূর্ণগুলো আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, গণপরিষদ বলতে কি বোঝানো হয়েছে? দেখো গণপরিষদ বলতে কি বোঝানো হয়েছে এটা আমরা লেকচারের প্রথম অংশে আলোচনা করেছি, তবে সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখতে হবে এটা তো বলা হয়নি। এটার জন্য কি তোমাদের একটা সিকিউ ব্যাচ আছে। ঠিক আছে, গতদিন তোমাদেরকে দেখাই দিছিলাম কিভাবে ৭০-এর মধ্যে মিনিমাম 65 আপ করা যাবে। ঠিক আছে, 63, 65, তার মানে কি ৭০-এর মধ্যে 63 বা 65 কীভাবে শুধু সিকিউ লেখে মানে সৃজনশীল লেখে আনা যাবে, মার্ক ক্যারি করা যাবে। এখন দেখো চ্যাপ্টারে আসি, মানে মূল পড়ায় আসি। মূল পড়ায় কি? গণপরিষদ কি? গণপরিষদ কি বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের পরে বা স্বাধীন হওয়ার পরে একটি সংবিধানের প্রয়োজন ছিল। এই সংবিধানটাকে বলা হচ্ছে গণপরিষদ। এটা কি গণপরিষদ? না, গণপরিষদ হচ্ছে এই সংবিধান করার জন্য একটা কমিটি করা হয়েছিল। ঠিক আছে, 34 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। এই কমিটিকে বলা হয় গণপরিষদ বলা হয়। এই গণপরিষদে কি হয়েছিল? ডক্টর কামাল হোসেন সভাপতি ছিল। কামাল হোসেন সভাপতি থেকে 4 নভেম্বর 1972 সালে সংবিধান প্রণয়ন করা হয়েছে। এই সব কিছুই কি লিখতে হবে তোমার? যখন বলবে গণপরিষদকে তখন তোমাকে এই সবগুলো পয়েন্ট উল্লেখ করতে হবে। সাল মাস্ট।
সাল উল্লেখ করতে হবে, কতজন ছিল তা লিখতে হবে, সভাপতি কে ছিল তা লিখতে হবে। পুরা ইন ডিটেলস তোমাকে গণপরিষদ বলতে কী বুঝো সব কিছু তোমাকে গণপরিষদে উল্লেখ করতে হবে। তুমি যদি এটা উল্লেখ করতে পারো তাহলে এটা আসবে তোমার খ নাম্বারে। খ নাম্বারে 2 পাইতে কেউ আটকাইতে পারবে না, বাপের বেটা কুদ্দুস পর্যন্ত আটকাইতে পারবে না, আর টিচার তো থাকলে দূরের কথা। ঠিক আছে, এরপর কি বাংলাদেশ গণপরিষদের আদেশ জারি হয়েছিল কেন? দেখো গণপরিষদ আদেশ কেন জারি হয়েছিল? কারণ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেছিল কত? 10 জানুয়ারি 1972। 10 জানুয়ারি 1972 সালে দেশে আসার পর তিনি ভাবছে যে না, একটি রাষ্ট্র কখনো একটি সংবিধান ব্যতীত চলতে পারে না। এই জন্য কী বলছিল তিনি? গণপরিষদ আদেশ জারি করছিল। গণপরিষদ অস্থায়ী আদেশ জারি করছিল কেন? 11 জানুয়ারি, আমার কিন্তু মনে আছে, তোমাদেরকেও মাথায় রাখতে হবে। 11 জানুয়ারি গণপরিষদের অস্থায়ী আদেশ দিয়েছিল। অন্যতম কারণ কী ছিল? সংবিধান প্রণয়ন করা। সংবিধান প্রণয়ন কার দ্বারা হয়েছিল? বঙ্গবন্ধুর দ্বারা সংবিধান প্রণয়ন করা হয়েছিল। ঠিক আছে, এরপরে কি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা লিখো। এটা কি তোমাদের আবার বলতে হবে? তোমরা স্লাইডের ওপরে যাবা, ওখানে আমি সুন্দর করে বেছে বই থেকে আলাদা করে দিয়েছি। মোজাম্মেল স্যারের বই ফলো করবা সব সময়, ওইখানে স্পেসিফিক দেওয়া আছে, আমি সেখান থেকে তুলে স্লাইড বানাই দিছি। ঠিক আছে, স্লাইড বানানোর ক্ষেত্রে কিন্তু অনেক তথ্য কাটছাট করতে হয়। এই জন্য কি তোমরা স্লাইডের ওপরে যাবা, স্লাইড মানে ক্লাসটা পিছনে ফিরে ধর্মনিরপেক্ষতা অংশটা আবার পড়বা। ওই অংশটা পরে যদি খাতায় লিখে দিতে পারো, আশা করি এখানে তোমাকে কেউ 2 বা এটা খ বা গয়ে যদি আসে, খ বা গয়ের যে কোনো একটাতে যদি আসে, কেউ তোমাকে 2 বা 3 থেকে আটকাইতে পারবে না। একদম তোমাকে এখানে পুরো স্বচ্ছ নাম্বার। ঠিক আছে, স্বচ্ছ নাম্বার বলতে কি ছাকা নাম্বার। তুমি 2 যদি এটা লেখো, তোমাকে 2 দিতেই হবে, কেউ আটকাইতে পারবে না। একদম দায়িত্ব নিয়ে বলবো আমি। ঠিক আছে, কিন্তু কি আমি যেটা বলবো সেটা ফলো করতে হবে। আমার ওপর দিয়ে মাথাবরি করা যাবে না। ঠিক আছে, আমার ওপর দিয়ে কী করা যাবে না? মাথাবরি করা যাবে না। রাষ্ট্রীয় মূলনীতি বলতে কী বুঝো? দেখো এখন সব থেকে গুরুত্বপূর্ণ এটা আসবে তোমাদের গ নাম্বার। দেখো আমি তোমাদের বলছিলাম সাজেশন দিব, দেখো সাজেশন দিয়ে দিচ্ছি। তোমরা লাইভটা শেয়ার করে দিবা, যত শেয়ার করে দিবা তাহলে কিন্তু টি শার্ট পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। যত শেয়ার তত টি শার্ট, যত শেয়ার নাই তত টি শার্ট নাই। ঠিক আছে, রাষ্ট্রীয় মূলনীতি বলতে কি বোঝো? রাষ্ট্রীয় মূলনীতি 4টা, তবে শুধু মূলনীতি 4টা দিলে কাজ হবে না, মূলনীতির সঙ্গে এছাড়াও লিখে। তোমরা আবার ক্লাসে যাবা, ক্লাসে যেয়ে দেখবা লেখা আছে কিন্তু যে মূলনীতি ছাড়াও কি কৃষক বঞ্চনা আছে, শ্রমিক শোষণ বঞ্চনা আছে, এগুলো করা যাবে না। জনস্বাস্থ্য আছে, নৈতিক অধিকার আছে, স্বাস্থ্য সচেতন আছে, পরিবেশ ও উন্নয়ন আছে, এই সবগুলা মালিকানার নীতি আছে, এগুলোকে রাষ্ট্র পরিচালনার নীতিতে উল্লেখ করতে হবে। রাষ্ট্র পরিচালনার নীতি বলতে নির্দিষ্ট 4টা টপিক সবসময় থাকতে হবে। ঠিক আছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো কিন্তু প্রথমে ব্যাখ্যা করে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি যদি গ নাম্বারে আসে, গ নাম্বারে কীভাবে উল্লেখ করবা? গ নাম্বারে উল্লেখ করবা রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রথমে 4টা উল্লেখ করবা। ঠিক আছে, 4টা উল্লেখ করে 4টার অন্তত 4 লাইন করে ব্যাখ্যা দিবা। ঠিক আছে, 4টা উল্লেখ করবা, 4টা উল্লেখ করে 4 লাইন ব্যাখ্যা দিবা। 4টার 4 লাইন করে ব্যাখ্যা দিবা। এটা গ ঘতে আসবে, এই জন্য বড় করে লিখতে হবে। ঠিক আছে, এই সবগুলো কিন্তু সিকিউ কোর্সে আরও ভালো করে শেখাবো কিভাবে সম্পূর্ণ নাম্বার পাওয়া যাবে। 4 লাইন করে লিখবা। 4 লাইন করে লেখার পর পয়েন্টে যাবা। পয়েন্টে এছাড়াও আমি লিখে দিয়েছিলাম স্লাইডে, এছাড়াও হওয়ার পরে যে পয়েন্টগুলো আছে সবগুলো পয়েন্টের মধ্যে থেকে আবার 4টা পয়েন্ট উল্লেখ করবা। তুমি যদি একটা ঘ নাম্বার প্রশ্ন এভাবে পয়েন্ট আকারে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, তাহলে তোমাকে 4-এর 4 দিতে বাধ্য থাকতে হবে টিচারকে। যে কোনো মূল্যে এটা কাটতে পারবে না, কোনো অজুহাতে কাটতে পারবে না। কারণ কি তোমার লেখায় পর্যাপ্ত ইনফরমেটিভ হবে, পর্যাপ্ত তথ্য থাকবে। এগুলো কিন্তু সিকিউ কোর্সে সব থেকে ভালো করে শিখতে পারবা কিভাবে 70-এর মধ্যে আপ টু 63 ক্যারি করা যাবে। ঠিক আছে, এখন চলো পঞ্চম প্রশ্নে যাই আমরা। পঞ্চম প্রশ্ন কি ছিল? বাংলাদেশের সংবিধান সংশোধন হয় কিভাবে?
সংবিধান সংশোধন হয় কিভাবে? সংবিধান সংশোধনের একটা শর্ত কি ছিল? সংবিধান কি দুষ্পরিবর্তনীয় ছিল, তার মানে কি সহজে পরিবর্তন করা যায় না। সংবিধান কি করা যায় না? সহজে পরিবর্তন করা যায় না। কিভাবে পরিবর্তন করা যায় সেটাই কিন্তু তোমাদের সংবিধান সংশোধনের প্রশ্নে লিখতে হবে, কিভাবে সংবিধান সংশোধন হয়। ঠিক আছে? সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2/3 সাংসদদের ভোটের প্রয়োজন আছে। কত অংশ? 2/3। এটা তোমাদেরকে সম্পূর্ণভাবে লিখতে হবে। এখন আমরা কি ভাইয়া সরেন সস নিব? হ্যাঁ অবশ্যই নাও, তাড়াতাড়ি সস নিয়ে নাও। এখন আমরা আবার এমসিকিউ টেস্ট করব। দেখো প্রথম প্রশ্ন, কত তারিখে শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন? কত তারিখে শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে? কত তারিখে? দেখো কে প্রথমে উত্তর করে, দেখা যাক। হ্যাঁ সবার উত্তরই সঠিক। এটা প্রশ্নটা কমন পড়ে গেছে তাই না? এই জন্য সবার উত্তর সঠিক হয়ে গেছে। ঠিক আছে, কঠিন প্রশ্ন আসবে, তবে এই অধ্যায়ের খুব একটা কঠিন প্রশ্ন নাই, জানাশোনা, কিন্তু কি উত্তরগুলা ভুল হতে পারে। ঠিক আছে, কি উত্তরগুলা ভুল হতে পারে। ইসরাত আইরিন, না না, স্বদেশ প্রত্যাবর্তন, হ্যাঁ 10 তারিখে স্বদেশ প্রত্যাবর্তন। 11 তারিখ না, 11 তারিখ না, স্বদেশ প্রত্যাবর্তন হয় 10 তারিখে। আমি তোমাদেরকে স্বদেশ প্রত্যাবর্তনের পটভূমি বলে দেই। স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে কি 8 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে তিনি লন্ডনে গেছেন। ওখানে লন্ডনের যে প্রধানমন্ত্রী ছিল এডওয়ার্ড হিথ, উনি এয়ারপোর্ট থেকে বঙ্গবন্ধুকে রিসিভ করছেন। ওখান থেকে তিনি দিল্লিতে আসছেন 9 তারিখে। দিল্লি থেকে তিনি তেজগাঁও বিমানবন্দরে 10 তারিখে দুপুর 1:13 তেজগাঁও বিমানবন্দরে আসছে। এটা হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তনের ফুল ডিটেলস। ঠিক আছে, মাথায় রাখতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশে কবে আসছে? 10 তারিখে আসছে। কয়টার দিকে আসছে? 1:13 তেজগাঁও বিমানবন্দরে আসছে। কারণ কি তখন পাকিস্তান থেকে বাংলাদেশে কোনো ফ্লাইট ছিল না, এজন্য কি তিনি প্রথমে ইংল্যান্ড গেছে, ইংল্যান্ড থেকে ভারতে আসছে, ভারত থেকে কি বাংলাদেশে আসছে। ক্লিয়ার? চলো দ্বিতীয় প্রশ্নে যাই। কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়? দেখো কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়? পরিষদ আদেশ জারি করা হয় হচ্ছে 23 মার্চ 1972। কত তারিখে? 23 মার্চ 1972। খসড়া সংবিধান প্রণয়নের কমিটি হয় কত তারিখ? দেখো এটা কত সালে? 1972 সালেই। কিন্তু তারিখটা বলতে হবে তোমাদেরকে। তারিখ বলো জলদি। তারিখ বলে ফেলো জলদি। 3 নম্বর প্রশ্ন, খসড়া সংবিধান প্রণয়ন কমিটি হয় কত তারিখে? খসড়া সংবিধান কমিটি হয় কত তারিখে? উত্তর 10 হবে না, উত্তর হবে 11 এপ্রিল। উত্তর হবে কত? 11 এপ্রিলে। উত্তর হবে কত? 11 এপ্রিল। যারা যারা বি দিয়েছ উত্তর, যারা এটা উত্তর দিয়েছ তাদেরটা সঠিক। বি উত্তর সঠিক হচ্ছে যারা বি দিয়েছ তাদেরটা। চতুর্থ প্রশ্ন, খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিল? তাড়াতাড়ি বলে ফেলো। খসড়া সংবিধান প্রণয়নের সভাপতি কে ছিল? এখানে কিন্তু 4টা এমসিকিউ আছে। ঠিক আছে, এখানে 4টা এমসিকিউ আছে। 4টা এমসিকিউ বলছিলাম না, একটা এমসিকিউর মধ্যে 5টা এমসিকিউ বের করা যায়, তখন আমরা সেটা এখন বের করব। ডক্টর কামাল হোসেন, হ্যাঁ ঠিক আছে ডক্টর কামাল হোসেন হবে। কিন্তু দেখো আমি তোমাদেরকে বলছিলাম না যে এর ভিতরে আরও নৈবেত্তিক আছে? চলো এখন আরও নৈবেত্তিকটা পড়ে ফেলে। দেখো গণপরিষদের স্পিকার কে ছিল? প্রথম স্পিকার কে ছিল? স্পিকার ছিল হচ্ছে কি শাহ আব্দুল হামিদ। ডেপুটি স্পিকার কে ছিল? ডেপুটি স্পিকার ছিল হচ্ছে মোহাম্মদ ইউসুফ। আর সৈয়দ নজরুল ইসলাম কি ছিল? আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি ছিল। অস্থায়ী রাষ্ট্রপতি। অস্থায়ী রাষ্ট্রপতি। ঠিক আছে, দেখো কয়েকটা নৈবেদ্যিক আমরা আবিষ্কার করে ফেলছি অলরেডি। এখন চলো চতুর্থ পঞ্চমে যাই আমরা। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কত সদস্য বিশিষ্ট ছিল? উত্তর হবে 34। সঙ্গীতা, না উত্তর হবে 34।
34 সদস্য, 33 জন ছিল বাংলাদেশ আওয়ামী লীগের এবং একজন ছিল হচ্ছে কি ন্যাপ থেকে। কে ছিল সেটা? সুরঞ্জিত সেনগুপ্ত, ন্যাপ থেকে ছিল সে। ন্যাশনালিস্ট পার্টি, হ্যাঁ সবার উত্তর সঠিক, 2-1 বাদে। 5 গ 34 সদস্য। এখন বলো খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিল? এটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার দেখো, সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিল? ক রাজিয়া বানু, খ আনোয়ারা বেগম, গ নূরজাহান মোরশেদ, ঘ বদরুন্নেসা আহমেদ। কে ছিল? প্রথম উত্তর করছে হচ্ছে সানজিদা তাজনীন মিম। 6 ক মুস্কান দ্বিতীয়, ফারহানা ববি তৃতীয়। সবার উত্তর সঠিক হয়েছে। রাজিয়া বানু, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ কি এটা সব গতানুগতিক প্রশ্ন থেকে অনেক আলাদা, এটা অনেকে ইগনোর করে যাবে, এই জন্য এই প্রশ্নটা এখানে দেওয়া তোমাদের যেটা গুরুত্বপূর্ণ। ফারুক তানিয়া, হ্যাঁ তোমার উত্তরও সঠিক হয়েছে। এমসিকিউ কোর্সে যদি ভর্তি হয়ে যাও এমন অজস্র প্রশ্নের প্র্যাকটিস পাবা তোমরা, যেগুলো তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 30-এ 30 ক্যারি করতে এমসিকিউ কোর্সের কোনো বিকল্প নাই। 7 নাম্বার, গণপরিষদের খসড়া সংবিধান পাশ হয় কত তারিখে? গণপরিষদের খসড়া সংবিধান পাশ হয় কত তারিখে? গণপরিষদের খসড়া সংবিধান পাশ হয় কত তারিখে? এটা একটু এলোমেলো আছে, সমাধান করে ফেলো। পাশ হয় কত তারিখে? পাশটা অনেক গুরুত্বপূর্ণ, পাশ অনেক গুরুত্বপূর্ণ, বলে ফেলো জলদি। জাহিদুর রহমান নাইম, ক ভুল। বিরোহী, ক ভুল। ফারহানা ববি সঠিক, উত্তর হবে খ, উত্তর হবে খ, উত্তর হবে কত? খ, উত্তর হবে খ, উত্তর হবে কত? খ, উত্তর হবে খ। কেন উত্তর খ হবে? উত্তর খ হওয়ার কারণ হচ্ছে কি 3 তারিখে তো দ্বিতীয় পাঠ শেষ হয়েছিল, তৃতীয় পাঠ হয়েছিল হচ্ছে 4 তারিখে। 4 তারিখে 2 ঘন্টার অধিবেশন ছিল, ক্লাস আবার দেখে নিবা রিপিট করে। 4 তারিখে 2 ঘন্টার অধিবেশন হয়েছিল এবং সেদিনই বাংলাদেশ সংবিধান স্বীকৃতি লাভ করে গণপরিষদের দ্বারা। এই জন্য উত্তর হবে 4 নভেম্বর পাশ হয়েছিল, ঠিক আছে? ঝামেলা রাখা যাবে না, এগুলো প্রশ্ন ভুল করা যাবে না, এগুলো কাট টু কাট নাম্বার, এই নাম্বারগুলো কখনোই ভুল করা যাবে না, ঠিক আছে? 7 নাম্বার প্রশ্ন পড়বো আমরা এখন। 8 নাম্বার প্রশ্ন দেখো, বাংলাদেশে বর্তমানে কোন ধরনের সরকার প্রচলিত রয়েছে? গ সংসদীয়, খ রাষ্ট্রপতি শাসিত, গ একনায়কতান্ত্রিক, ঘ যুক্তরাষ্ট্রীয়। দেখি উত্তর করো, উত্তর করো, জলদি উত্তর করো, জলদি উত্তর করো, দেখা যাক। জাহিদুল ইসলাম, ক। জাহিদুল ছেলেটা ভালো, আসলেই জাহিদুল অনেক ভালো উত্তর দিচ্ছে। আবেরযুক্ত, তুমিও ভালো। আফরিনা হাসান, তুমি অনেক অ্যাক্টিভ। বিরোহী রাধে, তুমি অনেক অ্যাক্টিভ। ফারহানা বাবি গত ক্লাসেও ছিল। ফারুক তানিয়াকেও গত ক্লাসে পাইছি, মুস্কানকেও গত ক্লাসে পাইছি, ফাতেমা খাতুন পাইছি, সালসাবিল উত্তর সঠিক। ইশরাত আইরিন গত ক্লাসে ছিল। তোমরা বেশ কয়েকজন ব্যাপক অ্যাক্টিভ স্টুডেন্ট। সাবিকুন নাহার, তোমার উত্তরও সঠিক, ঠিক আছে? তাহলে 8 নম্বরের উত্তর কি হবে? সংসদীয় ব্যবস্থা। কারণ কি 1972 সালে বঙ্গবন্ধু দেশে আসার পরে রাষ্ট্রপতি শাসিত সরকার বিলুপ্ত করেছিল, ঠিক আছে? 9, এটার উত্তর দাও দেখি। আমাদের মৌলিক অধিকারের রক্ষা কবচকে? জাতীয় সংসদ, আইন মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট। উত্তর দাও জলদি। জলদি উত্তর দাও। 9 এর ক উত্তর ভুল, 9 এর ক উত্তর ভুল, উত্তর ভুল, ভুল উত্তর। সঠিক উত্তর এখনো পায়নি।
সঠিক উত্তর এখনো পাইনি, সঠিক উত্তর চাই। 9-এর ক একটু ভেবে চিন্তে উত্তর দাও, এটা কিন্তু একটা জটিল প্রশ্ন, পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসার মতো। পরীক্ষায় আসার মতো, একটু ভেবে চিন্তে উত্তর দাও। আমাদের পরীক্ষায় আসার মতো, এই জন্য এটার উত্তর হবে কি সুপ্রিম কোর্ট। দেখো, আমাদের কোনো মৌলিক অধিকার না পেলে আমরা কোথায় যাব না, জাতীয় সংসদে যাব না, আমরা কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। এই যে আসছে মাশরুফ সাব্বির, মাত্র একটা সঠিক উত্তর পাইলাম। মাশরুফ সাব্বির, তোমার উত্তর সঠিক। আমাদের মৌলিক অধিকার সংরক্ষণ হানি হলে আমাদের যেতে হবে হচ্ছে সুপ্রিম কোর্টে, সংসদে যাওয়া যাবে না, সংসদে যাওয়ার কোনো উপায় নাই, সুপ্রিম কোর্টে যেতে হবে। 10 নাম্বার এবং সর্বশেষ, আন্তর্জাতিক নারী দিবস কোনটি? বলো, আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। 10 নাম্বার বলে ফেলো, আন্তর্জাতিক নারী দিবস। আবির দীপ্ত, ঠিক আছে, তোমাকে অ্যাড করে নিলাম, তুমি প্রথম। মনি ইসলাম প্রথম উত্তর দিছে, মনি ইসলাম। উত্তর ক। তিতাস উত্তর এ। ফারহানা ববি উত্তর এ। আবির দীপ্ত না, ভুল হয়েছে, 26 তারিখ হবে না। নাইম শেখ উত্তর সঠিক। বিরোহী রাধে উত্তর সঠিক। সালসাবিল তুবা উত্তর সঠিক। তিজে তরিন ঠিক আছে। জেবিন জান্নাত, সবার উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ, উত্তর হবে কত? 8 মার্চ। আমরা সবাই মূলত এটা জানি। দেখো, তোমাদের যে এমসিকিউ ক্লাসটা নেওয়া হলো এখন, এরকম কিন্তু তোমাদের একটা কোর্স আছে। কি কোর্স? এমসিকিউ কোর্স। এমসিকিউ কোর্সে কি হবে, প্রত্যেকটা অধ্যায়ের কি তোমাদের প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে সুবিস্তৃত ধারণা দেওয়া হবে। সুবিস্তৃত ধারণা বলতে কি, প্রতিটা অধ্যায় থেকে তোমাদের পর্যাপ্ত পরিমাণে লেকচার নেওয়া হবে। পর্যাপ্ত লেকচার নেওয়ার পরে কি তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এমসিকিউ সলভ করে দেওয়া হবে। আবার দেখো, সিকিউ আছে। সিকিউ কোর্স কি জন্য? তোমাদের পরীক্ষাতে ৭০-এ 63 অর্থাৎ 63 মার্ক, মানে প্রতিটা প্রশ্নে 9 মার্ক করে ক্যারি করতে পারবা, এরকম সক্ষমতা করে তোলার জন্য কি সিকিউ কোর্স লঞ্চ করা হয়েছে। আবার দেখো, তোমাদের তো বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা ইংরেজিতে আটকে যাও। ইংরেজিতে তোমার বস আছে, বাংলাতে রত্না আপু আছে, আইসিটি তোমাদের নোমান ভাইয়া, জিয়াউল ভাইয়া নিচ্ছে। তোমাদের মনে হয় না কোনো সাবজেক্টের কোনো সমস্যা হতে পারে। এর জন্য কি তোমরা দ্রুত কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। আজকে কিন্তু কোর্সগুলোর ছাড়ের লাস্ট ডেট, ঠিক আছে? সিকিউ কোর্স, এমসিকিউ কোর্স দুইটা আলাদা আলাদা, দুইটাই 1499 টাকা করে, কিন্তু শুধু আজকের জন্য কি 750 টাকা, ঠিক আছে? আজকে লাস্ট ডে। পেইড ব্যাচে কিন্তু অলরেডি ক্লাস করতেছে ওরা। তোমরা যদি পিছিয়ে পড়ে যাও তাহলে পড়বা কোথায়? পরীক্ষায় যেয়ে পিছিয়ে পড়বে, অ্যাডমিশনে পিছিয়ে পড়বে, রেজাল্টটা ভালো হবে না, ঠিক আছে? আর সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ক্লাসগুলোতে অ্যাটেন্টিভ থাকবা, ক্লাসগুলো শেয়ার করবা অবশ্যই। শেয়ার না করলে জ্ঞান বাড়বে না, ঠিক আছে? আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার।